এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনা সেটি হচ্ছে যে আমেরিকা কেন ইরানে হামলা চালাচ্ছে না, কেন গড়িমসি করছে, তাহলে কি ভয় পাচ্ছে? একইভাবে আরেকটি প্রশ্ন এই মুহূর্তে খুব বড় হয়ে দেখা দিয়েছে, সেটি হচ্ছে ইরান যদি আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কন বা জেরাল্ড আর ফোর্ড ডুবিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে কি পরিস্থিতি এমনটা হবে যার কারণে বিশ্বযুদ্ধ শুরু হবে, অথবা আমেরিকা ইরানের উপর পরমাণু হামলা চালাবে? আমেরিকা যদি ইরানের উপর পরমাণু হামলা চালায় তাহলে কি হবে? ইসরায়েল কি করবে? এরকম নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমরা এই আলোচনা শুরু করলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন, আর আলোচনা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন দর্শক, মূল আলোচনায় চলে যাই। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে আমেরিকা কেন ইরানের উপর হামলা চালাচ্ছে না, গড়িমসি করছে কেন, ভয় পাচ্ছে কি? এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আসলেই বিভিন্ন অঙ্গনে উচ্চারিত হচ্ছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, আমি যে প্রতিদিন ভিডিও করছি, আলোচনা করছি, এখানেও কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে যুদ্ধ হবে না, আসলে এগুলো শুধু শুধু ভয় দেখানো, এবং আমেরিকা ভয় পেয়েছে, ইসরায়েল ভয় পেয়েছে, বা ভয় দেখিয়ে ইরানকে চুক্তি করাতে চাই, ইত্যাদি ইত্যাদি। অনেকে কথাও বলছেন যে ইরানের সাথে আমেরিকা পারবে না, সেই কারণেই এইরকম ভয় দেখিয়ে কিছু একটা করতে চাই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মূলত একরকমের প্রতারণার আশ্রয় নিয়ে ইরানকে একটা চুক্তি করতে বাধ্য করতে চাই। আমি এখানে যে কথা বলি সেটা হচ্ছে এই যে পরিস্থিতি যা, তাতে রিয়েলি একটা যুদ্ধের আশঙ্কা মারাত্মকভাবে তৈরি হয়েছে, এবং এই যুদ্ধটা হওয়ার খুবই আশঙ্কা রয়েছে। এবং যদি যুদ্ধ হয় তাহলে আমি মোটামুটি নিশ্চিত যে এটা কোনো ছোটখাটো যুদ্ধ হবে না, এবং এই যুদ্ধের ফলাফল হবে খুবই ভয়াবহ, মানে বিধ্বংসী ফলাফল বয়ে আনবে এই যুদ্ধ। সেক্ষেত্রে প্রথমেই বলি যে এই যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক। যারা এই বিষয়ে দায়িত্বশীল তাদের এটি বোঝার দরকার আছে। তারা যেন এটা বুঝতে পারে যে এই বিশ্ব আসলে শান্তি চায়, যুদ্ধ নয়। যা হোক, আমেরিকা যদি হামলা করেই বসে তাহলে সিচুয়েশন কোথায় যাবে, ইরান কি করবে, এবং গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি হবে, এবং আমেরিকা কিভাবে লাভবান বা ক্ষতিগ্রস্ত হতে পারে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আমেরিকা ইরানের উপর হামলা চালানোর সাথে সাথেই ইরান পাল্টা জবাব দেবে, এতে কোনো সন্দেহ নেই। এবং ব্যাপারটা এরকমও হতে পারে যে আমেরিকা ইরানে হামলা চালানোর সুযোগও হয়তো পেতে নাও পারে। অর্থাৎ আমি বলতে চাইছি যে আমেরিকা ইরানে হামলা চালানোর জন্য বিমান এবং ক্ষেপণাস্ত্র বা আদার ব্যবস্থা নেওয়ার পরে সবই তো ইরানের রাডারে ধরা পড়ার কথা, ইরান জানতে পারবে এবং তাৎক্ষণিকভাবে সেগুলো ডিফেন্ড করার চেষ্টা করবে, এবং তাৎক্ষণিকভাবে আমেরিকার বিরুদ্ধে হামলা চালাবে, তাৎক্ষণিকভাবে ইসরায়েলের উপর হামলা চালাবে। এতে মোটামুটিভাবে কোনো সন্দেহ নেই। ইরানি কর্মকর্তাদের যে ব্যাপক প্রস্তুতি এবং তাদের যে বক্তব্য, তাদের যে মনোভাব, সেখান থেকে এ কথা মোটামুটি পরিষ্কার বলা যায়। তাহলে ইরান কি করবে? ইরান দুই তিনটা কথা বলেছে। যে তারা বলেছে তারা একেবারে শুরুতেই ইসরায়েলের উপর হামলা চালাবে, এবং সেই হামলাটা এতটা ডিভাস্টেটিং, এতটা ধ্বংসাত্মক হবে, ভয়াবহ হবে, যা এর আগে কখনোই ইসরায়েল দেখেনি। এবং ইরানের ভাষায় ইসরায়েল তার অস্তিত্বের সংকটে পড়বে। এটা হলো প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইরান একেবারে অবধারিতভাবে আব্রাহাম লিঙ্কন বা জেরাল্ড আর ফোর্ড, এই দুটো বিমানবাহী রণতরীর উপর হামলা চালাবে। এবং আমরা এখন যা শুনতে পাচ্ছি বা বিভিন্ন তথ্য থেকে যা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইরান চীনের CM-302 এই ক্ষেপণাস্ত্র পেয়েছে। এটা সুপারসনিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়া যাবে। এছাড়া যুদ্ধ জাহাজগুলো
একেবারে নাজেহাল হয়ে যাবে, ডুবিয়ে দেওয়া যাবে। সেক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ইরান যদি বিমানবাহী রণতরীতে আঘাত হানে বা হামলা চালায় এবং অ্যাকচুয়ালি যদি সেই আঘাত কাজ করে, তাহলে বিমানবাহী রণতরী থেকে যে সমস্ত যুদ্ধ বিমান উড়েছিল ইরানে হামলার জন্য, সেই সমস্ত যুদ্ধ বিমান নামার জায়গা পাবে না। তখন ভিন্ন রকমের একটা ভয়াবহ পরিস্থিতি হবে মার্কিন সেনাদের জন্য। বিমানবাহী রণতরীতে যদি হামলা চালায়, তাহলে তো সেখানে অবস্থানরত সেনা বা পাইলট বা আধার যারা যা থাকবে তারা তো সবাই বিপদগ্রস্ত হবে। এবং বিমানবাহী রণতরীর ডেকে যদি বিমান নামতে না পারে, তখন সেই বিমান আকাশে চক্কর দেওয়া ছাড়া উপায় থাকবে না। আকাশে যখন চক্কর দেবে, তখন তো তার জ্বালানি ফুরিয়ে আসবে। খুব বেশি সময় ধরে তো আকাশে চক্কর দিতে পারবে না, জ্বালানি ফুরিয়ে যাবে। তখন একেবারে ভয়ঙ্কর ভাবে উপায়হীন হয়ে যাবে মার্কিন বাহিনী। ধরুন তাদেরকে জ্বালানি দিতে আসবে জ্বালানি ট্যাঙ্কার গুলো, অর্থাৎ যে সমস্ত বিমান জ্বালানি রিফুয়েলিং করে, সেই সমস্ত বিমান হয়তো এদেরকে হেল্প করতে আসবে, কিন্তু এরা তো তখন রাডার সিস্টেম থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন জ্বালানি ট্যাঙ্কার এসে যে এদেরকে জ্বালানি দেবে, এইগুলো তো ঠিক কাজ করতে পারবে কিনা সন্দেহ আছে। আর জ্বালানি ট্যাঙ্কার এসে যখন এই বিমানগুলোকে জ্বালানি দেওয়ার চেষ্টা করবে, সবগুলোই তো ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় বা ইরানি রাডার সিস্টেমে ধরা পড়বে, তখন কি হবে? এবং আমি বলি যে এই সমস্ত যুদ্ধ বিমান, ধরুন F-35, F-22 র্যাপটর বা F-15 বা F-18 হর্নেট, এগুলো ধরে নিলাম জ্বালানি নিল, জ্বালানি নিয়ে যাবে কোথায়, ল্যান্ড করবে কোন জায়গায়? মধ্যপ্রাচ্যের কোনো দেশে তো নিরাপদ থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা যে কারণে হামলা চালাতে গড়িমসি করছে, তার মূল পয়েন্ট হলো যে হামলা করলে পরিস্থিতি আসলে কোথায় যাবে। এই যে আমি একটা ছোট্ট সিনারিও বললাম যে এই সিনারিও হতে পারে, এই সিনারিও যদি হয়তো মার্কিন বাহিনীর যে যুদ্ধ বিমান এবং বিমানের সাথে রিলেটেড যে সমস্ত ব্যক্তি, তারা প্রত্যেকে তো মারাত্মক রকমের একটা বিপদের মধ্যে পড়ে যাবে, তখন কি হবে? এবং ইরান তো কোনো ভাওতাবাজি করছে না, মানে ধাপ্পাবাজি করছে না যে আমার কাছে এটা আছে সেটা আছে, অথচ ইরানের কাছে কিছু নেই। ব্যাপারটা তো তা না। ইরানের কাছে তো মিসাইল সিটি আছে, ড্রোন আছে হাজার হাজার, রেডার সিস্টেম আছে। ইরানের নিজের তৈরি রেডার সিস্টেম 3 রকমের। রাশিয়া থেকে অন্তত 2 বা 3 রকমের রেডার সিস্টেম পেয়েছে, চীন থেকে পেয়েছে। তাহলে কাজেই বলা যাচ্ছে যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে উঠবে এবং মার্কিন বাহিনীর জন্য আমার কাছে মনে হচ্ছে খুব বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হবে। টোটাল কমান্ডের একটা কমান্ড সিস্টেমে তো চলে মার্কিন বাহিনী। ধরুন যে বিমানটা ইরানের বিরুদ্ধে হামলা চালাতে গেল, সেই বিমানটা শুধু তার ইচ্ছা মতো গেল তা তো না, সে তো একটা কমান্ডের আওতায় আছে, সেই রেডার সিস্টেমের আওতায় আছে। শুধু একটা বিমান না, প্রত্যেকটা বিমান, টোটাল যুদ্ধবহর যেটা, সবাই কিন্তু একটা চেইন অফ কমান্ডের ভেতরে আছে। একটা থেকে একটা আরেকটা থেকে আরেকটা, এইভাবে কমান্ডের ভেতরে আছে, চেইন সিস্টেমের কমান্ড। একটা ভেঙে গেলে আরেকটা ভেঙে যাবে, আরেকটা ভেঙে গেলে আরেকটা ভেঙে যাবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে আমেরিকা যেহেতু খুব একটা সুবিধা পাবে না বলে আমরা দেখতে পাচ্ছি, কারণ সৌদি আরব বলেছে তারা যুদ্ধ করতে দেবে না তাদের ভূমি বা আকাশ পথ ব্যবহার করে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন থেকেও সেই কথা শুনছি, অন্যরাও একই কথা বলবে। ইরাক থেকে তো যুদ্ধই হবে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। তো সেক্ষেত্রে কি হবে পরিস্থিতি? এইরকমের একটা ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে মার্কিন বাহিনীর জন্য। অবশ্যই ইসরায়েলের অবস্থাও খুব ত্রাহি হয়ে যাবে, কারণ এত ক্ষেপণাস্ত্র এবং এত ড্রোন ছুড়বে একেবারে প্রথম চান্সে। এই এত ড্রোন এবং এত ক্ষেপণাস্ত্র মোটেই মোকাবেলা করতে পারবে না ইসরায়েল, সেই অবস্থা নেই। তাহলে কি হবে? তাহলে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, মানে প্রথম ধাক্কাতেই দুই পক্ষ একেবারে চূড়ান্ত আঘাত হানার চেষ্টা করবে একে অপরের উপরে। কিন্তু ইরান যদি এই ঘটনাটা ঘটায়, যেটা বললাম যে মার্কিন রণতরী যদি ডুবিয়ে দেয় বা বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিতে পারে, তখন কিন্তু পরিস্থিতি একেবারে তাৎক্ষণিকভাবে পাল্টে যাবে। এই পরিস্থিতির কথা কেন বলছি? এই পরিস্থিতির কথা বলতে পারছি এই কারণে যে খুব সম্প্রতি জানা যাচ্ছে যে
চীন থেকে ইরান যুদ্ধ জাহাজের ত্রাস, মার্কিন যুদ্ধ জাহাজের ত্রাস CM-302 এই মডেলের ক্ষেপণাস্ত্র পেয়েছে বা পাচ্ছে। আবার রাশিয়া থেকে S-400 পেয়েছে, আরো এমন কিছু ক্ষেপণাস্ত্র লঞ্চার পেয়েছে যেটা কাঁধে রেখে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান, ড্রোন এবং হেলিকপ্টারকে ফায়ার করা যায়, শুট ডাউন করা যায়। আবার ইরান চীন থেকে J-20 বিমান পেয়েছে, Su-35 পেয়েছে রাশিয়া থেকে। এই সমস্ত কথা সব ভেসে বেড়াচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে। এইগুলো যদি পায় তাহলে তো এগুলো পরিচালনা করার মতো প্রশিক্ষণ ইরানি লোকজনকে নিতে হবে, ইরানি বাহিনীকে নিতে হবে, পাইলটদেরকে নিতে হবে, ইরানি বিজ্ঞানীদের বা কমান্ডারদের নিতে হবে। তো এই সময় তো মনে হয় পাইনি। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এইরকম একটা আশঙ্কাও কি থেকে যাচ্ছে? আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে ইরান যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে, এবং যেহেতু রাশিয়া এবং চীন তাদের এই সমস্ত প্রযুক্তি ইরানকে দিয়েছে এবং ইরানের সাথে এই দেশগুলোর খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে তখন কি এইগুলো পরিচালনার জন্য রাশিয়া এবং চীনের লোক এসে ইরানকে হেল্প করবে কিনা, সে প্রশ্ন তো একটা বড় প্রশ্ন। কারণ ইরান যদি এগুলো সব ঠিক মতো চালাতে না পারে তাহলে চীনা প্রযুক্তি, রাশিয়ান প্রযুক্তি মার খেয়ে যাবে, তাদের অর্থনীতি এবং তাদের অস্ত্র ব্যবসার উপরে খানিকটা ধস নামতে পারে, তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অন দ্য আদার হ্যান্ড, আমেরিকা যদি জিতে যায় তাহলে তো এই যে দুই শক্তি ইরানকে হেল্প করতে এসেছিল তারা তো আমেরিকার পরাজয় চাই, সেই জন্যই তো। তাহলে ইরানের বিরুদ্ধে যদি তারা জিতে যায় তাহলে তো ওই দুই শক্তির, অর্থাৎ রাশিয়া এবং চীনের পরাজয়। তাহলে কি হবে? তখন এমন হতে পারে যে রাশিয়া এবং চীনের নিজেদের মান সম্মান বজায় রাখা, বাঁচানো এবং তাদের অস্ত্র ব্যবসা, তাদের প্রযুক্তি টিকে রাখার জন্য এবং তাদের মধ্যপ্রাচ্যে বা বিশ্ব রাজনীতিতে বা আঞ্চলিক ভূ রাজনীতিতে অবস্থান ধরে রাখার জন্য ইরানকে হেল্প করতে হতে পারে, এবং তখন হয়তো লোকবল দিয়েই হেল্প করবে। ব্যাপারটা কিন্তু এমন পর্যায়েও যেতে পারে। সুপ্রিয় দর্শক, এই কথাগুলো যখন বলছি তখন কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এবং তার টিম সুইজারল্যান্ডের জেনেভা শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামীকাল তৃতীয় দফা পরমাণু আলোচনা আমেরিকার সাথে। আমেরিকার পক্ষ থেকে নেতৃত্ব দেবেন স্টিভ উইটকফ, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি, এবং ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার। ওপাশে একটা আলোচনা আবার শুরু হতে যাচ্ছে। তার 2 দিন আগে, অর্থাৎ গতকালকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন যে যদি চুক্তি না হয়, তিনি তো গত 19 তারিখে ইরানকে সময় দিয়েছিলেন 10 থেকে 15 দিন, এর ভিতরে চুক্তি করতে হবে। আমেরিকার কথা মতো যদি চুক্তি না হয় তাহলে তারা ইরানের উপরে ভয়ঙ্কর হামলা চালাবে, সেটা হবে ইরানের জন্য ভেরি ব্যাড ডে। এবং গতকালকে তিনি বলেছেন ইরানি জনগণের জন্য হবে খুব দুঃখজনক দিন, দুঃখজনক সময়। তো তার মানে আমেরিকা ইরানের উপর হামলা চালাবে। আবার ইরানও বলে রেখেছে যে হামলা হলে ইরান 100% না 200% প্রস্তুত তার মোকাবেলা করার জন্য। ফলে যুদ্ধ লেগে গেলে সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এতে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে বিশ্বের বহু সংখ্যক দেশ ইরান থেকে, লেবানন থেকে, ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে বা ওয়ার্নিং জারি করেছে। এর ভিতরে অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া, সুইডেন, সার্বিয়া, আমেরিকা, এইরকম কয়েকটা দেশ ইরান থেকে, লেবানন থেকে এবং ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার কথা বলেছে। তার মানে দাঁড়াচ্ছে যে পরিস্থিতি যথেষ্টই ভয়াবহ। সুপ্রিয় দর্শক, আমি বলি আমার ছোট ছেলে সেখানে থাকে, আমি তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আসলে কি হচ্ছে। সে আমাকে জানালো শুধু ইন্ডিয়ান এমবাসি তাদের স্টুডেন্টদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য বলেছে, আর এখন পর্যন্ত বলেনি। এটা গতকাল রাতের আলাপ। এর ভেতরে এই নতুন এই আরো 6টি দেশ ওয়ার্নিং জারি করেছে। তার মানে সিচুয়েশন যথেষ্ট খারাপ। সেক্ষেত্রে আমরা জানি না কোন পরিস্থিতির ভেতরে পড়তে যাচ্ছি, তবে আমার আশঙ্কা পরিস্থিতি খুবই নাজুক এবং ভয়ঙ্কর একটা যুদ্ধ হতে যাচ্ছে, এবং মনে হয় এই যুদ্ধের ভেতর দিয়ে